আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, জামাত নেতা এটিএম আজহার তাকে নিয়ে। আপনারা সবাই জানেন যে জামাত নেতা এটিএম আজহার তিনি মানবতা বিরোধী অপরাধের দায়ে তিনি কারাভোগ করতেছেন। তার যাবজ্জীবন আপনার কারাদণ্ড বা তার মৃত্যুদণ্ডের আর কি কার্যকরের বা মৃত্যুদণ্ডের রায় হয়েছিল। এখন তাকে সেখান থেকে বিভিন্ন নাটকীয়তার পর আমাদের বর্তমান যেই প্রশাসন বা যে বিচারকগণ আছেন তারা তাকে এখানে মুক্ত করে দিচ্ছেন। এখন এই বিচারকরাই তো আওয়ামী লীগ সরকারের আমলে বা আওয়ামী লীগ সরকারের সময় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যবহার করে তারাই তো বিচার করছেন। তারা তখন এটিএম আজহারকে সেখানে মানবতা বিরোধী অপরাধের দোষী সাব্যস্ত করে তারা সেখানে রায় দিয়েছিলেন। আবার আওয়ামী লীগ সরকার পতনের পরে আবার এই বিচারকরাই তারা আবার এই যে এটিএম আজহারকে নির্দোষ প্রমাণ করে আবার নির্দোষ মনে করিয়া তাকে মুক্তি দিচ্ছে। অর্থাৎ এখানে কি আমাদের বিচার ব্যবস্থাগুলো সরকার পরিবর্তন বা সরকার গঠন এগুলোর উপরে নির্ভরশীল? যদি এরকম হয় যে কোনো সরকার পরিবর্তন হইলে বিচারকদের রায় চেঞ্জ হবে বা কোনো সরকার গঠিত হইলে বিচারকদের রায় অন্য হবে, তাহলে এটা আমাদের দেশের জন্য আসনের সংকেত। কেননা যদি বিচারকরা এই যে আইন আদালত ব্যবহার করে বা আইন আদালতের মাধ্যমে যদি এটিএম আজহারকে এখানে দোষী প্রমাণ করে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে সেখানে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছিল। এখন সেখান থেকে সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাকে আবার নির্দোষ ঘোষণা করতেছে মাত্র এই যে 7-8 মাসের মাথায়। এখন এই যে জামাত নেতা এটিএম আজহার তাকে কিন্তু দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে তাকে কিন্তু একদিনে ফাঁসির মানে তার অর্ডার হয় না। এখানে আইনি অনেক প্রক্রিয়া আছে, এটা আপনারা অনেকেই জানেন। তাদের পক্ষের আইনজীবী ছিল, তাদের পক্ষের আইনজীবী সদ্যপ্রয়াত জনাব রাজ্জাক সাহেব, তিনি জামাতের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন বা তাদের পক্ষে অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের এই যে যারা দোষী তাদের পক্ষে লড়ছেন, অর্থাৎ আসামিদের আইনজীবী। এখন এই যে আপনার ডিফেন্স লয়ার যেটা বলা হয় আর কি, এই ডিফেন্স লয়ার আপনার এই আব্দুর রাজ্জাক সাহেব তিনি সদ্যপ্রাপ্ত হয়েছেন। তিনিও আন্তর্জাতিক মানের বা অনেক ভালো একজন আইনজীবী, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এখন সেখানে এই যে এটিএম আজহারকে যুক্তিতর্কের মাধ্যমে বা সকল প্রমাণ সাপেক্ষিত তাকে সেখানে এই যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। এখন এই মুহূর্তে আবার তাকে কেন তার রায়টা ঘুরে এভাবে দেওয়া হয়েছে? রায় ঘুরানো যায়, রায় ঘুরে দিতে পারে। নির্দোষ বা কোনো দোষীকে বা নির্দোষকে, মানে কেউ যদি নির্দোষ হয় তাকে সেখানে আপনার করা যায়, এটা দোষের কিছু না। কিন্তু আসলেই কি আজহার সাহেবরা কি আসলেই কি নির্দোষ? তাদের কি দোষ নাই? আর যদি নাওই হয় তাহলে এই যে আমরা দেখতেছি যে ঢাকা ভার্সিটি থেকে বা যেই আপনার বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রদের আন্দোলনের কারণে এই যে তাদের সাথে যে বিভিন্ন পক্ষগুলোও ছিল, সাধারণ মানুষ সবাই, এই এদের আন্দোলনের কারণে আওয়ামী লীগ সরকারের পতন হচ্ছে। এখন এই ছাত্ররা বা এই পক্ষগুলো এখন এই যে অনেকাংশ শুধুমাত্র শিবির ব্যতীত সবাই কিন্তু ছাত্ররা অর্থাৎ বাম সংগঠন যারা আছে, এখানে তো ছাত্রলীগ নিষিদ্ধ, বাম ছাত্র সংগঠন যারা আছে তারা সবাই এই যে এটিএম আজহারকে যে মুক্তি দিতেছে এর বিরুদ্ধে দাঁড়াচ্ছে। অর্থাৎ তাদের কাছে মনে হচ্ছে যে এটিএম আজহার দোষী। কেননা তিনি যদি দোষী না হইতেন তাকে এই আন্তর্জাতিক অপরাধ আদালতে তাকে বিচার করা হইতো না, তাকে সেখান থেকে এই যে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হইতো না। এখন একটা মানুষকে একদম এইভাবে একটা ফাঁসির আসামিকে এইভাবে মুক্তি দেওয়া আসলে এটা কতটা যৌক্তিক বা কতটা সমুচীন সেটা আমার বিবেচ্য বিষয় নয়, সেটা আপনারাই মনে করেন বা ভালো মনে করেন যেটা। তবে এইভাবে যদি আমাদের যে এই যে আপনার কী বলে যে প্রশাসনগুলা বা এই যে আদালত ব্যবস্থাগুলা, এগুলো যদি সরকারের পরিবর্তনের সাথে সাথে যদি এগুলোরও পরিবর্তন হয় তাহলে আপনি আমরা সাধারণ যে জনতা বা জনগণ আছি তারা কিন্তু আসলে সঠিক বিচার কখনোই পাবো না। এখানে যদি পীর সাহেব আইসাও যদি বসে রাষ্ট্র ক্ষমতায় তাহলেও পাবো না। এখানে যদি কোনো মনে করেন জালেম আইসা বসে তাহলেও পাবো না। কেননা এই যে
রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে তারাই তাদের মতো করে বিচার করবে বা করতেছে বা করেছে। হুম এখন এটা না হওয়া উচিত। এখানে সঠিক বিচার হওয়া উচিত, সঠিক বিচারের মাধ্যমে সঠিক ব্যক্তিদেরকে, হ্যাঁ, এখানে আহ, মানে তাদের বিচার করা উচিত। এখানে নির্দোষ কাউকে এনে যেন আজকে তাকে মানে দোষী প্রমাণ করাইবে, আবার 2 দিন পর সরকার পরিবর্তন হইলে তাকে নির্দোষ ঘোষণা করাইবে, এগুলা আমরা জাতি হিসেবে বা আমরা জনগণ হিসেবে যারা দেখতেছি এগুলো নাটক মনে হচ্ছে। হোক বিএনপির সময় হোক, হোক আওয়ামী লীগের সময় হোক, বর্তমান প্রেক্ষাপটে যেটাই হোক, এখন এই সমস্ত বিষয়গুলো পরিহার করা উচিত। আর এই যে বাম সংগঠনগুলো যে আন্দোলন করতেছে, সে আন্দোলনে যেন ছাত্র শিবির সমর্থিত বা শিবির সমর্থিত যারা এই সংগঠনের বা এই সাধারণ ছাত্রর ব্যানারে যারা আন্দোলন করতেছে বা মুক্তিযোদ্ধাদের ব্যানারে যারা আন্দোলন করতেছে তাদের উপরে এই হামলা, এটা আসলে নিন্দনীয়। কেননা এতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখতাম বা আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত সেখানে একটা গ্যাঞ্জাম হইলে সেটা ছাত্রলীগের গাড়ে চাপানো হইতো, শিবিরকে সবাই তখন দুধে দোয়া তুলসী পাতা হিসাবে ঘোষণা করত। আজকে সেই দুধে দোয়া তুলসী পাতা নিষ্পাপ শিশুরই আজকে দেখলাম যে মানে যে আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে হামলা করতেছে, বাম সংগঠনদের উপরে হামলা করতেছে, এগুলো আসলে খুবই নিন্দনীয়। সুতরাং এই যে নিষ্পাপ যেই শিবির সংগঠন, যেটাকে মানে নিষ্পাপ বলা হচ্ছে, আমাদের শুভাকাঙ্ক্ষী বা ভাই ব্রাদার যারা আছেন তারা এই শিবিরকে মানে একদম নিষ্পাপ মাসুম বাচ্চার সাথে তুলনা করতেছেন। এখন তারা কতটা মাসুম কতটা কি সেটা আমরা দেখছি। আওয়ামী লীগ সরকার পতনের পর তারা হেলমেট বাহিনী এতদিন পর্যন্ত আওয়ামী লীগ সরকারকে বলতো, কিন্তু দেখতাম যে এই হেলমেটের ভিতর থেকেই বা এই মানে ছাত্রলীগ নামদারি বা লেবাস ব্যবহারকারীরা তারা এই যে হেলমেটের ভিতর থেকেই বের হচ্ছিল। সুতরাং তাদের এখানে তাদেরকে নিষ্পাপ বা এখানে তাদেরকে দুধে দেওয়া তুলসী পাতা এটা ভাবার আসলে যৌক্তিক কারণ আমি দেখতেছি না। তাই যদি এটিএম আজহার তিনি আসলে নির্দোষ হন, সেক্ষেত্রে তাকে মুক্তি দিলে সেক্ষেত্রে আমাদের কোনো এখানে কিছু বলার নাই বা কিছু করার নাই। কিন্তু যদি তিনি দোষী হন, তাকে যদি এখানে মানে মুক্তি দেওয়া হয়, সেটা আসলে ভবিষ্যতের জন্য হয়তো দৃষ্টান্ত হয়ে থাকবে। তা ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদেরকে ফলো করতে পারেন টিকটক এবং ইনস্টাগ্রামে এনায়েত হোসেন নামে, এবং ফেসবুক এবং ইউটিউবে স্বপ্নচারীর কথা নামে। আর আমার এই ভিডিওগুলো মূলত কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে না, আমার বিশ্লেষণ অনুযায়ী বা আমার ধারণা অনুযায়ী যেটা আমি সঠিক মনে করতেছি আমি ওইটা বলতেছি, এটার দায় সম্পূর্ণ আমার। সুতরাং এখানে কেউ বাজে মন্তব্য করবেন না, কেউ হুমকি দিতে আসলে আসলে এটা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনায় থাকে, কেননা এই হুমকি দামকি এগুলা খারাপ। তা ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।